প্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভেন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভেন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবর মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভেন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আজকে অনুষ্ঠানে আমরা আলোচনা করব ওবিসিটি রিলেটেড বিভিন্ন হেলথ কমপ্লিকেশন নিয়ে। ওবিসিটির স্ট্যাটিস্টিক্স কিরকম, বাঙালি পপুলেশনের ভিতরে কোন ধরনের ডিজিজ কন্ডিশন গুলো আমরা কমনলি দেখতে পাচ্ছি যাদের ভিতরে ওবিসিটি রয়েছে, এবং কি করে আসলে আমরা এই সিচুয়েশন গুলোকে প্রিভেন্ট করতে পারি। আরো অনেক রিলেটেড ইনফরমেশন জেনে নিব। আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু। ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে আলোচনায়। ধন্যবাদ ডক্টর হাফসা ইমাম, ধন্যবাদ টিবিএনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আমরা চেষ্টা করব ওবেসিটি রিলেটেড যেসব কমপ্লিকেশন আমরা ফেস করতে পারি, এইসব ব্যাপারে তো মানে কি মানে কোন কোন ডিজিজ কন্ডিশন আমাদের এফেক্ট করে ওবেসিটির জন্য, দ্য সেম টাইম আমরা কিভাবে এগুলো প্রিভেন্ট করতে পারি, এইসব ব্যাপারে যতটুকু পারি স্বল্প সময় আলোকপাত করার জন্য। ধন্যবাদ। ডক্টর হোসেন, আমি শুরুতে একটু জানতে চাইবো, আমি জানি যে আপনি বর্তমানে নিউ ইয়র্ক সিটিতে প্র্যাকটিস করছেন এবং সেখানে আপনি আমাদের বাংলাদেশি কমিউনিটির একটা হিউজ পেশেন্ট পপুলেশন নিয়ে ডিল করছেন। আমি যদি আমাদের বাংলাদেশি কমিউনিটির পেশেন্ট পপুলেশনের প্রেক্ষাপটে জানতে চাই, ওবেসিটির স্ট্যাটিস্টিক্সটা যুক্তরাষ্ট্রে কিরকম এবং বাংলাদেশি কমিউনিটি পিপলদের ভিতরে কিরকম? ওবেসিটি যেমন আমেরিকায় মোর দেন 40% পিপল দে আর ওবিস। মানে ওবিসিটি যদি সংজ্ঞাটা বলি আমরা, যেমন যাদের বডি মাস ইন্ডেক্স, কারো একজনের মানে ওয়েট হাইট অনুসারে কতটুকু থাকা উচিত, এই বিএমআই যদি মোর দেন 30 হয় তো তাদের আমরা ওবিস বলি। কিন্তু মরবিডলি ওবিস হচ্ছে যে বিএমআই বডি মাস ইন্ডেক্স যাদের 40 and above, তা about 10% in American population। কিন্তু যখন আমরা বলি যে 40% পিপল ইন আমেরিকা দে আর ওবিস, সেম থিং কিন্তু চিলড্রেনের ক্ষেত্রে আছে, মানে মোর দেন 20-21% চিলড্রেন দে আর ওবিস অ্যাজ ওয়েল ইন আমেরিকা। সো যখন এইসব স্ট্যাটিস্টিক্স whenever you put it together, আমি বলবো বাঙালি কমিউনিটিতে যারা অ্যাডাল্ট বা যারা একটু মোটামুটি বয়স্ক, যারা বাংলাদেশ থেকে আসছেন, তাদের মধ্যে কিন্তু ওবেসিটিটা অতটা আমি লক্ষ্য করিনি। ইন জেনারেল আমি যখন নিউ ইয়র্কে যাই বা পেশেন্ট দেখি, বা আপনি রাস্তায় হাঁটাচলা করলে you can tell, oh, that person is obese, that person is overweight, that person morbid obese, but in বাঙালি কমিউনিটি কিন্তু অতটা না কিন্তু, মানে ডেফিনেটলি আমি বলবো না যে 40% Bangladesh people যারা আমেরিকা লিভ করে তাদের যারা ওবিস, না, আই ডোন্ট থিংক সো। কিন্তু ইন জেনারেল আমেরিকা যারা থাকেন তাদের 40% পিপল ওবিস। কিন্তু বাঙালি চিলড্রেনদের ক্ষেত্রে কিন্তু কম্পারেটিভলি একটু বেশি লাগে। ইফ ইউ মানে কম্পেয়ার দ্য রেশিও বিটুইন দ্য অ্যাডাল্টস এন্ড দ্য চিলড্রেন, মানে আমার মনে হয় চিলড্রেনের ক্ষেত্রে ওবেসিটির পরিমাণ একটু বেশি কম্পারেটিভ। আমি যেটা জাস্ট মাই অবজারভেশন, আই ডোন্ট হ্যাভ এনি স্পেসিফিক নাম্বার টু থ্রো, দিস ইজ দ্য নাম্বার, নো, বাট মানে মাই অবজারভেশন যে হ্যাঁ চিলড্রেন মেইন হচ্ছে কি সিটি লাইফে একটু ডিফিকাল্ট হয়ে যায় অ্যাক্টিভিটির জন্য, বা অনেকে হয়তো লিমিটেড স্পেসে থাকে, ইচ্ছা করলেও আমি একটু পার্কে গেলাম, ইচ্ছা করলে আমি খেলাধুলা করতে গেলাম, অনেক সময় সম্ভব হয়ে ওঠে না বা কিছু। এট দ্য সেম টাইম যাদের মানে ইটিং হ্যাবিট হেলথি না, মনে করেন মানে বাচ্চাদের বেশ কমন কিছু মানে খাবার যেগুলো আছে, যে সফট ড্রিঙ্কস থেকে শুরু করে মানে চকলেট চিপ কুকিজ বলেন, যাই বলেন, এগুলো বেশ ক্যালোরি রিচ ডায়েট, এগুলোর জন্য কিন্তু ওবেসিটি একটা মেইন কারণ। মানে আনহেলথি খাবার প্লাস এট দ্য সেম টাইম ইনঅ্যাক্টিভিটি, দিজ আর দ্য টু মোস্ট কমন থিং আমি বলবো যে মানে বাচ্চাদের ক্ষেত্রে কন্ট্রিবিউট করে ওবেসিটির জন্য। কিন্তু বাঙালি অ্যাডাল্টের মধ্যে আমি অতটা লক্ষ্য করিনি। যেটা আছে সেটা হচ্ছে ইউ ক্যান টেল সেন্ট্রাল ওবেসিটি। সেন্ট্রাল ওবেসিটি যে তারা অতটা আমার শরীর অত মোটা সোটা না, কিন্তু বাট মানে just about the abdominal area they have excessive fat and stuff like this, যেটাকে আমরা সেন্ট্রাল ওবেসিটি বলি। এটা কিন্তু বাঙালির মধ্যে আছে, মানে কম্পারেটিভলি আছে, কিন্তু এইটাও কিন্তু তাদের জন্য বেশ কিছু ডিজিজ কন্ডিশনের জন্য রিস্ক ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। আমেরিকাতে আসলে ওবেসিটি তো হচ্ছে একটি কমন, আমাদের একটি ন্যাশনাল হেলথ ইস্যু, এবং এটা নিয়ে আসলে এখন বর্তমানে অনেক ধরনের কাজ চলছে। আমরা যদি ক্রনিক কেয়ার ম্যানেজমেন্টের প্রজেক্ট গুলো দেখি, সেখানে দেখা যাচ্ছে যে ইনভেরিয়েবলি এভরি সিঙ্গেল পেশেন্ট ইজ আ কেস অফ ওবেসিটি, এবং মরবিড ওবেসিটিও অনেক।
তো সেখান থেকে আমি যদি ইউনাইটেড স্টেটস এর বেসিসে বলতে চাই ইন জেনারেল, এখানে আসলে পেশেন্টদের ভিতরে স্টাডিজে কমনলি ওবেসিটির পিছনে কমন এবং মেজর রিজন গুলো আমরা কি দেখতে পাচ্ছি? ওবেসিটির পিছনে কমন রিজন গুলো হচ্ছে যেমন inactivity, that's number one. Number two হচ্ছে আমি বলবো that goes hand in hand, মানে unhealthy eating habit. Unhealthy eating habit যদি মনে করেন sometimes আমরা কিছু পেশেন্টরা যদি জিজ্ঞেস করে what you eat for breakfast, oh 2-3 eggs, sausage, cheese, bacon, this and that. That should not be your breakfast. You're talking about that's a kind of full meal. So এইভাবে যখন আমরা কম্পেয়ার করি একটা পেশেন্ট যদি, আর তাছাড়া এই দেশে বেশ কমন যে প্রবলেমটা হচ্ছে যে সুগারি ড্রিঙ্কস গুলা, সেটা আপনি ডানকিনের কফি বলেন উইথ মিক্স উইথ ক্যারামেল, সোডা বলেন, কফি উইথ too many sugars, all gets added together. All the soft drinks in general, সেটা পেপসি হোক, কোক হোক, যাই হোক, মানে they are so rich in sugar. At the same time, as soon as they drink those soft drinks, they don't need any conversion in the body. Bodyতে কোনো কনভার্সনের প্রয়োজন পড়ে না। ওগুলা রেডিমেড সুগার, as soon as we drink it, body absorb them easily. So আপনি যদি কম্পেয়ার করেন, আমি মানে একটা পেশেন্ট যদি, যেমন সিম্পলি আমি আবার একটা পেশেন্ট এক্সাম্পল দিতে পারি, সেটা পেনসিলভেনিয়া না, নিউ ইয়র্কে না। যেমন একটা পেশেন্ট জাস্ট 3 months সে পেপসি খায় নাই, সে 21 pound লুজ করেছে within 3 months. That's my own patient. That's one of the example from the soft drinks. So আমি বলবো these are the two main thing: unhealthy eating habit, inactivity. কারণ একটা পেশেন্ট, একটা লোক যদি, আমি সারাদিন ডেস্কে বসে কাজ করতেছি, I'm sipping in my soda, at the same time sipping in my coffee, the large coffee from Dunkin Donuts, which has 2-3 caramel shots, this and that, so many things. আপনি দেখতে পাবেন it makes it so thick, ঠিক না? So that makes it harder those people to lose weight. We're sitting on the desk for 8 to 10 hours every day, no movement at all, ঠিক না? তখন কিন্তু সম্ভব হয় না যে পেশেন্টের, আমি বাসায় গিয়ে আমি টায়ার্ড থেকে তখন ইচ্ছা করে না আমি ট্রেডমিল উঠবো বা হাঁটা চলা করবো। These are the two main reason আমি বলবো। আর কিছু পেশেন্টের হয়তো জেনেটিক কিছু প্রবলেম থাকতে পারে, দ্যাটস ট্রু, বাট ওগুলো কিন্তু মানে অনেক দেখা যায় হয়তো যাদের প্যারেন্টস ওবিস আছে, ডাজন্ট মিন দ্যাট দ্য চিলড্রেন অলওয়েজ ওবিস, তো কারণ তারা হয়তো বেটার লাইফ স্টাইল মেনটেন করতেছে, তারা প্যারেন্টসের মতো ওবিস হয়নি। That's also possible too, but genetic condition plays some role, but that number is very small. অসংখ্য ধন্যবাদ। আমি আরো দেখেছি আসলে আপনি যেটা বললেন যে আনহেলদি ফুড হ্যাবিট এবং ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, এই দুটোই আসলে কমন রিজন। একদমই ঠিক তাই, এবং আমার কাছে মনে হয়েছে এখানে যে বিভিন্ন আসলে ফুড ফুড স্টোর গুলো, যেগুলো বিভিন্ন ধরনের চেইন ফুড কোম্পানি আছে, আমি দেখেছি যে অনেক প্যারেন্টস কিন্তু আসলে বাচ্চাদেরকেও, স্কুল গোয়িং বাচ্চাদেরকেও আমি দেখেছি যে এইসব জায়গা থেকে রেগুলার বেসিসে টিফিন কিনে দিচ্ছে বা ছুটির পরে সেখানে খাবার কিনে দিচ্ছে অ্যাজ আ রিওয়ার্ড বলা যায়। ম্যাকডোনাল্ডস বা এই ধরনের যেসব Right. গুলো আছে, কিন্তু আসলে এবং আমি শিক্ষিত প্যারেন্টসদেরকে দেখেছি। তো কিন্তু আসলে আমাদের মনে হয় একই সাথে সবকিছুর উপরে আসলে সচেতন হওয়াটা খুব বেশি প্রয়োজন, যে আমি আমার বডিকে আসলে কি ফিট করাচ্ছি, আমি কি চুজ করছি এভরিডে ইন মাই ফুড লিস্ট। আমার মনে হয় এটা মানে আসলে সবকিছুর উপরে এই জিনিসটা চলে আসে। এবং একই সাথে স্ট্রেস এবং ইরেগুলার স্লিপ হ্যাবিট, এগুলো আমি দেখেছি যে সিচুয়েশন গুলোকে অনেক বেশি এনহ্যান্স করে। আর বিশেষভাবে যারা একটু মিড এজ পিপল, 40 বা অ্যাবাভ, যাদের মেটাবলিজম স্লো হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু আসলে সিলেক্টিভ ফুড হ্যাবিট এবং একই সাথে খুব ডিসিপ্লিন লাইফ লিড করাটা ভীষণ জরুরি। তো এই বিষয়ে আপনি যদি একটু বলেন যে আসলে এই যে আমাদের যখন মেটাবলিজম স্লো ডাউন করছে, তখন একই সাথে ডিসিপ্লিন লাইফ লিড করা, বিশেষ করে সময় মতো ঘুমানো, খুব সিলেক্টিভ খাবার দাবার চুজ করা এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, এটা আসলে কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, এটা যদি একটু ছোট করে আবার বলেন। যেমন যেটা বলেন, হ্যাঁ, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি থেকে শুরু করে একটা পেশেন্ট যখনই তার কারো যদি they are already obese or overweight, তখন those patient কিন্তু already they start having some symptoms. So they're fatigue, they're tired, they're depressed, they don't have any self-esteem.
মানে তাছাড়া ইজিলি তারা কোনো অ্যাক্টিভিটি করতে যাচ্ছে, আই গেট ইজিলি গেট শর্ট উইন্ডেড উইথ অ্যাক্টিভিটি বিকজ অফ দ্য ওবিসিটি। কারণ একটা ওবিস পার্সন কিন্তু যখনই সে অ্যাক্টিভিটি করতে যাবে ইনিশিয়ালি তার জন্য কিন্তু খুবই ডিফিকাল্ট হবে, কারণ যখনই I'm trying to run, I'm trying to do some exertional activities, তখন কিন্তু লাং এক্সপ্যান্ড করতে পারে না, তাদের তাদের বডি হ্যাবিটেসের জন্য, বডি ফ্যাটের জন্য লাং এক্সপ্যান্ড করতে পারতেছে না। সেম পেশেন্টই আমি যখনই একটা বলবেন যে হোয়াট আর প্রবলেম আই মে হ্যাভ, নাম্বার ওয়ান দিস মেটাবলিক সিনড্রোম যেটা বলে, এদের মেটাবলিজম যখনই যে ভালো না হয় তখন হবে কি সেম পেশেন্টেরই ডায়াবেটিস দেখা দিচ্ছে, হয়তো প্রি ডায়াবেটিস হচ্ছে, আবার এট দ্য সেম টাইম তাদের হাইপার টেনশন বলেন, হাই ব্লাড প্রেশার যেটাকে আমি বলি, হাই কোলেস্ট্রল। একই পেশেন্টের ব্লাড প্রেশার দেখবেন হাই, দেখা যাচ্ছে যে 20 ইয়ার্স ওল্ড, 22 ইয়ার্স ওল্ড, তাদের বিএমআই 46, আমি বলতেছি হেলথি বিএমআই ফ্রম 19 to 25, ঠিক না? ওই পেশেন্ট যদি হাইপার টেনশন থাকে বা ডায়াবেটিস থাকে, ইউ শুড বি সারপ্রাইজড, কারণ তার বডির মেটাবলিক অ্যাক্টিভিটি লিটারালি মানে খুবই কম। ওই পেশেন্ট যদি স্লোলি যদি তার মানে এই অ্যাক্টিভিটি শুরু না করে, ইউ ক্যানট অ্যাচিভ দিস থিংস ওভারনাইট যে ও উইদিন 2 months পিরিয়ড না, নাওয়াডেজ যে কমন ট্রেন্ড আছে যে GLP-1 ইউজ করবো আমি ওয়েট লুজ করবো, না। GLP-1 that may help you to lose weight for short term because এটা আপনার মানে ক্ষুধার যে চাহিদা সেটা কমিয়ে দিচ্ছে, কিন্তু যখনই ওষুধগুলো আপনি বন্ধ করবেন আপনি ব্যাক টু স্কোয়ার ওয়ান। টু ব্যাক টু দ্য মেইন টপিকস, যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ, সেটা আপনি হাইপারটেনশন বলেন, ডায়াবেটিস বলেন, প্লাস আবার স্ট্রোক ভেরি হাই, স্লিপ অ্যাপনিয়া ভেরি কমন থাকে এইসব ওবিস পেশেন্টের। আর সার্টেন ক্যান্সার কিন্তু হয়, বিশেষ করে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, দেখবেন যে পোস্ট মেনোপজাল উইমেন যারা আছেন তাদের যদি তারা ইনঅ্যাক্টিভ থাকেন, ওবিস থাকেন, তাদের কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের চান্স খুব বেড়ে যায়। কোলোরেক্টাল ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, এই কয়েকটা ক্যান্সার কিন্তু বেশি কমন ওবিস পেশেন্টের ক্ষেত্রে। আর এই পেশেন্টের কিন্তু স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে, সাডেন ডেথও বেশি হয় ওবিস পেশেন্টের ক্ষেত্রে। আর আনট্রিটেড স্লিপ অ্যাপনিয়া যেটা একটা খুবই একটা কমন কন্ডিশন, দেখা গেল পেশেন্ট অনেক সময় ডিনায়ালে থাকে যে না না আমার স্লিপ অ্যাপনিয়া নাই, আমি তো ভালোই ঘুমাই, কিন্তু ওই পেশেন্ট আপনি যখন ইন ডিটেলস কোশ্চেন করতে যাবেন যেন আমি ডিউরিং দ্য ডে আমি 10 ঘন্টা বেডেছিলাম তারপর আমি সারাদিন অত ফ্রেশ লাগে না। Why if you're in the bed for 10 hours you should be feeling fresher, but that's not the case. But যখন স্লিপ অ্যাপনিয়া থাকে ওই পেশেন্ট কিন্তু ডে টাইম ফ্যাটিগ, ডে টাইম স্লিপিনেস, মানে মানে লেস সেলফ এস্টিম, দ্যাটস ভেরি কমন ইন স্লিপ অ্যাপনিয়া পেশেন্টের ক্ষেত্রে। আরো কিছু কমন কন্ডিশন আমি দেখি ওবিস পেশেন্টের ক্ষেত্রে, যেমন ক্রনিক ব্যাক পেইন, ক্রনিক নি পেইন, এগুলো পেশেন্ট আসবে আপনার কাছে, আমার ব্যাক হার্টস, মাই নি হার্টস, very little you can do for this patient. আবার আরো যে কিছু কন্ডিশন, যে অ্যাসিড রিফ্লাক্স বেশ কমন, যখনই কারো ওবেসিটি থাকবে তাদের কিন্তু অ্যাসিড রিফ্লাক্সের হায়াটাল হার্নিয়া বা এগুলো কমন থাকবে, গল ব্লাডার ডিজিজ বেশ কমন হয়। সো ইন জেনারেল আমি যদি বলেন দ্য লিস্ট রিলেটেড টু দ্য ওবেসিটি আর ওবেসিটি মানে হেলথ কন্ডিশন কিন্তু লিস্ট ইজ ভেরি বিগ। কেন এই যে মেটাবলিক সিনড্রোম যেটা আমরা মানে ইন জেনারেল এটা একটু বোঝানো একটু কঠিন, যেমন ডায়াবেটিস ইজ ওয়ান অফ দ্য মেটাবলিক সিনড্রোম, মানে আমি যদি লেমেন টার্ম ইউজ করতে যাই, কিছু এইসব কন্ডিশনে কিন্তু পেশেন্ট যদি তার ওবেসিটি টেক কেয়ার না করে, those lists gonna go up মানে one after another. Because metabolic syndrome can not easy always to take care of it. কারণ যেমন diabetes আমরা always want to depend on the medicine. Oh, give me more medicine. And go up with my insulin dosage. Give me another pill. Give me this. No, but when it comes to physical activity, যেমন আমরা যেমন এই দেশে কিছু কিছু যেমন আমরা কম কিছু প্র্যাকটিস বলো 30 minutes a day 5 days a week, সেটা আপনার সবার করা উচিত, কিন্তু দেখা যায় প্র্যাকটিক্যালি আমরা নিজেরই বা কতক্ষণ কজন করতেছি কিন্তু মানে বেশ কমন হয় না। কিন্তু যখনই আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে চাচ্ছেন না, করতে পারতেছেন না বা লিমিটেশন আছে আপনাদের, তখন কিন্তু উচিত উই শুড লিমিট দ্য ফুড ইনটেক দেন, ঠিক না? কিন্তু বাট কম্বাইনিং বোথ টুগেদার, I'm having unhealthy food at the same time, I'm less active, obesity gonna catch you at some point. আরেকটি বিষয় আসলে আমি একটু জানতে চাচ্ছি যে আমি দেখেছি অনেক ফ্যামিলিতে কিন্তু আসলে ওবেসিটি এটা একটা ফ্যামিলিতে রান করে, এবং আমি অনেক বাচ্চাদেরকে দেখেছি যে আর্লি এজে অ্যাডোলসেন্টে তারা মানে
হয়তোবা অনেক বেশি ওয়েট গেইন করে ফেলে এবং এরকম না যে বাচ্চাটা অনেক বেশি খাচ্ছে। হয়তোবা একটা আদার বাচ্চাদের মতো সে রেগুলার খাওয়া-দাওয়াই করছে। তো এই ইস্যুটা থেকে আমি দেখেছি বাচ্চাদের অনেক ধরনের কিন্তু সাইকোলজিক্যাল ক্রাইসিস ডেভেলপ করে যায়। সে এক ধরনের রাইট। নিজেকে নিয়ে একটা শাই ফিল করে, সে ওপেন আপ করতে পারে না। তার ভিতরে নানা ধরনের আ আ কনফিডেন্স টা আসলে খুব বেশি এফেক্টেড হয়। অনেক ধরনের কমপ্লিকেশন ইস্যু রেইজ করে মেন্টালি নিজের অ্যাপিয়ারেন্স নিয়ে এবং যেটা তার সব সেক্টরেই তার পারফরম্যান্স কেও আসলে এফেক্ট করে। আমি এরকমও পেশেন্ট ডিল করেছি যে এই ধরনের সিচুয়েশন থেকে সে কিন্তু লাইফ টাইম এফেক্টেড হয়ে গিয়েছে। এই যে আর্লি চাইল্ডহুড এ তার কনফিডেন্সটা এফেক্টেড হয়ে গিয়েছিল। তার অ্যাপিয়ারেন্স নিয়ে এক ধরনের আ কনফিউশন বা এক ধরনের শাইনেস তার ভিতরে ছিল। সেটা কিন্তু সে তার লাইফে কখনো কাটিয়ে উঠতে পারেনি। যেটা পরবর্তীতে তার লাইফের প্রত্যেকটা সেক্টরকেই আসলে এফেক্ট করেছে বিকজ ল্যাক অফ কনফিডেন্স অ্যাবাউট সেলফ। তো এই বিষয়টা আপনি আ কি ফেস করেছেন কিনা একজন ডাক্তার হিসাবে? এবং আপনি এটা কি করে ডিল করেন এবং এই ধরনের সিচুয়েশন আপনি পেশেন্টদেরকে কিভাবে হ্যান্ডেল করবার জন্য একটু অ্যাডভাইস করবেন? তো এইসব পেশেন্টদের ক্ষেত্রে দেখবেন মানে কমন দেখা যায় যেটা যেমন most of the time if the parents are obese, they're the same family, they will have a tendency, or most of them, if you have 2 or 3 children, they'll be either overweight or obese. The reason হচ্ছে কি হয়তো প্যারেন্টস হয়তো হেলথি লাইফস্টাইল মেইনটেইন করতেছে না। So if I don't try to maintain a healthy lifestyle, আমি যদি নিজে যদি না করি, আমার আমার বাচ্চা তো নিশ্চয়ই শিখবে না যে ও যেমন বাবা যদি ডেইলি ডিনার সময় একটা কোক খাচ্ছে, আপনার আপনার মেয়ে বা ছেলে যদি একটা কোক নিতে চায়, you cannot say much. ঠিক না? আমি জাস্ট এটা এক্সাম্পল জাস্ট এইজন্য প্যারেন্টসদের উচিত আগে যে দেখবেন যে একটা ফ্যামিলির মধ্যে কিন্তু ওবেসিটি মানে দেখা গেল ফুল ফ্যামিলি ৪-৫ জন মেম্বার আছে সবাই ওবিস বা ওভারওয়েট। কিন্তু এই ক্ষেত্রে প্যারেন্টসদের কিন্তু আগায় আসতে হবে আগে যে না, in the house we should not buy any unhealthy food in the sense of যেমন আপনি যদি চিন্তা করেন যেমন পার্সোনালি আমার বাসায় আমি কোনো সফট ড্রিংকস কিনি না। আমরা কোনো যেমন অনেক পেশেন্ট বলবে, "ও আমি তো জুস খাচ্ছি 100% ন্যাচারাল জুস।" No, still that has concentrated sugar in it. মানে জুস is very common we do here all the time. তো আমি সোডা খাই না, আমি জুস খাই ডেইলি ১ গ্লাস করে জুস খাচ্ছি। No, that's concentrated sugar. So you're talking about 16 ounce of orange juice, অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু ৫ টা বড়, বড় অরেঞ্জের সমান পরিমাণ। কারণ ৫ টা অরেঞ্জ আমরা কেউই খাই না পার ডে। ঠিক না? এইজন্য আমি বলব যে স্ট্রেইট মানে প্যারেন্টসদের উচিত ইনিশিয়েটিভটা নেওয়া। কারণ না হয় ওই বাচ্চাটার কিন্তু সেলফ এস্টিম কিন্তু একদম 0 তে চলে যাবে। নিজের কোনো মোটিভেশন থাকবে না। সেটি স্কুলে বুলিং বলে আপনি যেটা বললেন, তার সোশ্যাল কোনো কিছুতে এক্সপোজার হওয়ার তখন তার ইচ্ছা আর থাকে না। কারণ তার বডি ইমেজ নিয়ে সে কনসার্ন, স্কুলে বুলিং হওয়ার পসিবিলিটি থাকে। দেখবেন যে তার তার চলাফেরা বলেন, কথাবার্তা কোনো কিছু সেলফ এস্টিম ইজ গন। এট দ্য সেম টাইম তার এক্সেসিভ ফ্যাটিগ লাগবে, টায়ার্ড লাগবে। আমি বেশি হাঁটাচলা করলে আমার শ্বাসকষ্ট হয়। সো এভরিথিং ইজ ফলিং ইনটু দ্য সেম প্লেস এগেইন অ্যান্ড এগেইন। এইজন্য উচিত যেমন আমরা যেমন বলি লেটস গো মানে বিকালবেলা যে ফ্যামিলি যদি সকালে সবাই যদি একত্রে মিলে হাঁটাচলা করতে যায় 30-40 মিনিটস, দ্যাট ক্যান মেক এ হ্যাবিট। ঠিক না? যেমন কোভিডের সময়ে অনেক লোকজন দেখেছি, আমি অনেক পেশেন্ট এভাবে করেছে যে whole family was doing Zumba together. Whole family was doing some form of activities in the basement, in their apartment or whatever they did. কারণ no matter what limited space we live in, এটা সম্ভব কিন্তু ইচ্ছা করলেই সম্ভব। এইজন্য উচিত প্যারেন্টসদের ইনিশিয়েটিভ শুড বি ফার্স্ট যে না, আমার বাসায় কোনো আনহেলথি খাবার-দাবার আমি কি করব না। মানে আমার যে অবসর সময় বাচ্চাদের একটু বাইরে হাঁটাচলা করা, একটু অ্যাক্টিভিটি করা, এগুলো কিন্তু উচিত। মানে সেটা আমরা যে এনভায়রনমেন্ট থাকি। আদারওয়াইজ কিন্তু বাচ্চাদের উপরে এফেক্টটা খুবই মারাত্মক হয়, যেটা মানে লিস্ট বেশ খুবই লম্বা। আমি আরেকটু খুব ছোট্ট করে ব্রেকে যাওয়ার আগে আপনার কাছে শেষ প্রশ্নটা জানতে চাচ্ছি যে, আ এই ধরনের সিচুয়েশন এ আসলে বাচ্চাদের জন্য প্যারেন্টস এর কিন্তু একটি ভীষণ গুরুত্বপূর্ণ রোল প্লে করবার আছে। কিন্তু আমি অনেক সময় দেখেছি যে প্যারেন্টসরা হয়তোবা সেটা বুঝতে পারেন না বা হয়তোবা নেগলিজেন্সি ও হতে পারে, হয়তোবা গুরুত্ব দিচ্ছেন না যে প্রয়োজনীয়তাটা কি কথা বলবার। তো যেসব বাচ্চারা এই ধরনের একটা কনফিডেন্স ইস্যু ডিল করে হয়তোবা আর্লি এজে ওবেসিটি থেকে বা অ্যাপিয়ারেন্স রিলেটেড এবং এ ধরনের বাচ্চারা সাধারণত স্কুলেও অনেক বুলি হয় বা তাদের যে পিয়ার গ্রুপ তাদের থেকে তারা এক ধরনের ডিসক্রিমিনেশন এক্সপেরিয়েন্স করে। তো সেখানে আসলে প্যারেন্টসদের যে গুরুত্বপূর্ণ রোল বাচ্চাদের সাথে কথা বলা, তাদেরকে কাউন্সিল করবার জন্য। এই জিনিসটা যদি আপনি একটু শেয়ার করেন।
যেমন বাচ্চাদের সাথে কিন্তু ওপেনলি একটু ডিসকাস করে এসব ব্যাপারে যে না দেখো তোমার ওয়েট একটু বেশি আছে বা কিছু, মানে ইউ ডোন্ট হ্যাভ টু কিপ, মানে আমি কি বলবো, মানে কাউকে মানে ফুল টাইম মানে উল্টোপাল্টা কমেন্ট না করেও তুমি বেশ মোটা, ইউ আর ফ্যাট, নো দ্যাট শুড নট বি দ্য পার্ট অফ দ্য ডিসকাশন। নো, you can say it nicely to them, no তোমার বডি ওয়েট একটু বেশি আছে। কারণ আজকাল যে কমন যে টেন্ডেন্সি, যেমন বিশেষ করে এই যে সোশ্যাল মিডিয়া বলেন, এই ফোন বলেন, আপনার আইপ্যাড বলেন, হোয়াট এভার দ্য মানে ইলেকট্রনিক্স ইউ হ্যাভ এট হোম, কম্পিউটার বলেন, সেটা ভিডিও গেম বলেন, ওয়াচিং দ্য ইউটিউব ভিডিওস, দোজ কাইন্ড অফ ইনঅ্যাক্টিভিটি ইজ কিলিং আস। কিন্তু প্যারেন্টস যদি দেখা যাচ্ছে প্যারেন্টসই ফোন নিয়ে বসে রয়েছে, কথা বুঝেন না, সো হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম দ্যাট চিলড্রেন? সো ইফ আই হ্যাভ মাই ফোন অন মাই হ্যান্ড, আমি আমার বাচ্চাকে বলতে পারবো যে ও ডোন্ট টাচ ইউর আইপ্যাড, হ্যাঁ, ডোন্ট ওয়াচ দ্য ভিডিও। এইসব এই জন্য উচিত, প্যারেন্টদের উচিত আস্তে আস্তে এদের সাথে কনসাল্ট করা যে না, যে আমরা ডেইলি, আমি অফিস থেকে আসার পর আমি তোমার সাথে 30 মিনিট বা 40 মিনিটস আমরা বাইরে হাঁটাচলা করবো, যে ফোন টাচ করবো না, রাত্রে আমরা একত্রে বসে একটু বাসায় মুভমেন্ট করবো। কারণ অনেক ফ্যামিলি করে, কিন্তু আমি এইভাবে দেখেছি যে মানে they are very active, they go with the children, even স্পোর্টস অ্যাক্টিভিটিস, মানে আফটার স্কুল অ্যাক্টিভিটিস, অনেক প্যারেন্টস কিন্তু অ্যাক্টিভলি ইনভলভ কিন্তু আফটার স্কুল অ্যাক্টিভিটিসে। এখন হয়তো হ্যাঁ, আমাদের কমিউনিটির পেশেন্টদের অনেকে হয়তো লিমিটেশন আছে, হয়তো বাবা কাজে গেছে বিকালবেলা বা দুপুরবেলা কাজে গিয়েছেন, বাচ্চাগুলো সময় দেওয়ার সময় পায় না, আই গেট ইট। কিন্তু তাদের উচিত অ্যাটলিস্ট সপ্তাহে 2 দিন যদি ছুটি থাকে বা কিছু, তখন ওই সময়টা তাদের যদি ইউজ করে। বাসা যদি মা থাকেন, মায়ের উচিত যে না, আমি নিজে ফোনে বিজি বা টিভিতে বিজি, নো বেটার আপনি মানে বাচ্চা মানে এগুলো কিন্তু একদিনে সম্ভব না। আপনি যে উইদিন 1 উইক ও লেটস গো ফর 1 উইক উইল ডু দিস, না, একদিনে সম্ভব না। এগুলো স্লোলি বাচ্চাদের যদি ইনফিউজ করলে বাচ্চারা কিন্তু ইজিলি করে, মানে ইনিশিয়ালি ইজি হবে না, বাট ইটস পসিবল। এই জন্য প্যারেন্টস যদি এনগেজ হয়ে যায় তাদের তাদের ইসের মানে কি বলবে ইনস্ট্রুমেন্টস, সেটা বলে আপনি ফোন বলেন, কিন্তু তখন কিন্তু বাচ্চাদের বলা ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য উচিত বাচ্চাদের সাথে বসে কথা বলে, মানে রাগ করে বা তাদের ও আমি তোর ফোন নিয়ে গেলাম ফর এ ডে, নো ইটস নট গোনা সলভ দ্য প্রবলেম না। থ্যাংক ইউ সো মাচ ডক্টর হোসেন। সুপ্রিয় দর্শক, চলে যাচ্ছে একটি ছোট্ট বিরতিতে। বিরতির পর ওবেসিটি রিলেটেড আরো অনেক ডিফারেন্ট টাইপ অফ কমপ্লিকেশন এবং প্রিভেনশন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফেরত আসছি টিভেন ব্যালেন্সের আজকের আলোচনায় ওবেসিটি রিলেটেড কমপ্লিকেশন অ্যান্ড প্রিভেনশন। আলোচনায় আছেন আমাদের সাথে ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট ডক্টর সাখাওয়াত হোসেন মঞ্জু। ডক্টর হোসেন, আপনি বলছিলেন ওবেসিটি রিলেটেড বিভিন্ন কমপ্লিকেশন, কি কি ধরনের হেলথ সিচুয়েশন ডেভেলপ করে যাচ্ছে। আমি দেখেছি যে যেসব পেশেন্টরা আসলে ওবেসিটি ডিল করছেন, খুব অনেক সিচুয়েশনে এটা একটা প্যারালাল সিচুয়েশন, যে পেশেন্টের হয়তো বা আদার কোনো হেলথ কন্ডিশন আগে থেকে ছিল, সে কারণে সে ফিজিক্যালি অতটা অ্যাক্টিভ থাকতে পারছেন না এবং গ্র্যাজুয়ালি ওবেসিটি ডেভেলপ করছে, অথবা ওবেসিটি থেকে তার কমপ্লিকেশন গুলো ডেভেলপ করেছে। সিচুয়েশন, এই দুই সিচুয়েশনে দেখা যায় যে পেশেন্টের মেন্টাল হেলথটা অনেক এফেক্টেড থাকে, পেশেন্ট ডিপ্রেস থাকে, ল্যাক অফ মোটিভেশনে ভুগছে। তো এই ধরনের পেশেন্টের জন্য আমরা কি কি ধরনের ন্যাশনাল অথবা লোকাল প্রজেক্ট রান করছি পেশেন্টদেরকে হেল্প করবার জন্য, রিচ আউট করবার জন্য এবং তাদেরকে অ্যাক্টিভলি কোনো গ্রুপের বা প্রোগ্রামের আন্ডারে নিয়ে আসবার জন্য, এরকম কি কি ইনফরমেশন আমাদের নিউ ইয়র্ক এবং ট্রাই স্টেটে অ্যাভেলেবেল আছে? মানে মানে ওবেসিটি রিলেটেড যাদের মানে কমপ্লিকেশন অলরেডি হয়ে গিয়েছে, যে ওকে পেশেন্ট ওয়াজ ওবিস, নাও হ্যাজ সাম হেলথ প্রবলেমস, আর আপনি যেটা বললেন যে পেশেন্ট হ্যাজ সাম জেনেটিক প্রবলেম বিকেম ওবিস, ওটার আমি যে আগে যেটা বলেছি ওটার পার্সেন্টেজ কিন্তু খুবই কম। যেমন কমনলি আমরা যেটা শুনি যে ডক্টর আমার থাইরয়েড হরমোনটা চেক করেন, যে মানে আমি আনইউজুয়াল ওয়েট গেইন করে ফেলেছি অলরেডি, কিন্তু সেম পেশেন্ট আমি যে থাইরয়েড হরমোন চেক করলেন কিন্তু থাইরয়েড হরমোন নর্মাল, কি অলরেডি নো, কারণ পেশেন্টের অন্য কোনো আদার কোনো সিমটম নাই মানে হাইপোথাইরয়েডিজমের জন্য বা কিছু। কিন্তু ওই যে প্রোগ্রাম যেটা বললেন যে মানে অ্যাভেলেবল প্রোগ্রাম আজকাল কিন্তু বেশ কিছু মানে ইন্স্যুরেন্স কিন্তু ইনসেন্টিভ দেয়, আমি বলবো পেশেন্টে ওগুলা ইউজ করার জন্য। যেমন সিম্পলি আমি যদি তাদের যাদের হেলথ ইন্স্যুরেন্স যদি ফোন কল করে যে আমি চাচ্ছি কিছু ইন্স্যুরেন্স পে করবে আপনার জিম মেম্বারশিপের জন্য, হুইচ ইজ ইজি অপশন। কিছু ইন্স্যুরেন্স আছে, কিছু আবার হেলথ রিলেটেড ট্রেনিং প্রোগ্রামের জন্য পে করে।
কিন্তু ওগুলার আবার মেইন প্রবলেম হচ্ছে কি ওগুলা সার্টেন ডেজ ইউ হ্যাভ টু মেইনটেইন পার উইক, বিশেষ করে ভালো ইন্স্যুরেন্স গুলো পে করে, কিন্তু মেডিকেডে কিছু কিছু লিমিটেশন আছে। তারপর কিন্তু মেডিকেড যে পে করে না তা না। এই যেমন আজকাল কিন্তু অ্যাডাল্ট ডে কেয়ার কিছু আছে, মেডিকেয়ার প্রোগ্রাম, ওদের যে কিন্তু কিছু ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য প্রোগ্রাম থাকে, কিন্তু বাট ওই অ্যাডাল্ট ডে কেয়ার প্রোগ্রাম গুলা what they're doing, I don't know make any comment of specifically about anybody, but there should be some physical activity related to whenever those adults go to those daycares on a regular basis, 5 days a week, 4 days a week. এইসব অপশন কিন্তু ইন্স্যুরেন্সে ওগুলো আমরা অনেকেই জানি না যে ইন্স্যুরেন্স গুলো প্রোভাইড করে। যে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যেটা বললেন যে ডিপ্রেশন রিলেটেড যে কমপ্লিকেশন, পেশেন্ট ইজ অলরেডি ডিপ্রেসড, অলরেডি স্যাড, এইসব ইনিশিয়েটিভ কিন্তু মানে এই হেলথ মানে ইন্স্যুরেন্স বলেন বা কোনো সোশ্যাল প্রোগ্রাম, এগুলো কিন্তু অতটা রোল প্লে করতে পারবে না আনটিল আনলেস আই লিফট মাই সেলফ আপ, যে না এটা আমার হেলথ বা আমার ফ্যামিলির প্রবলেম, আই নিড টু টেক পার্টিসিপেট ফার্স্ট, দেন ইউ ক্যান লুক ফর আদার অপরচুনিটি, যে অন্যান্য কি অপশন আছে আমাদের। আমি বলবো ইন দোজ সিচুয়েশন মানে একগাদা ইন্স্যুরেন্স ওরা কিন্তু মানে মেম্বারশিপের জন্য পে করে জিমের। তাছাড়া অ্যাডাল্ট ডে কেয়ার ভেরি কমন, স্পেশালি দ্য হোম কেয়ারের পেশেন্ট, ইভেন যারা হোম কেয়ার নিচ্ছে বা তাদের কিন্তু ডে কেয়ার জন্য পে করে। সোফার আমি যেটা জানি ওসব ডে কেয়ারে কিন্তু কিছু কিছু অ্যাক্টিভিটিস থাকে, সেটা এক্সারসাইজ প্রোগ্রাম বলেন, জুম্বা প্রোগ্রাম বলেন, এগুলো কিন্তু থাকে। আমি জানি না ওরা কি করে না করে, এগুলো কিন্তু পেশেন্ট নিজে ইনকোয়ার করতে পারে যে আমি তো আসছি এই প্রোগ্রামে, আমি তো জানি এইটা করানোর কথা। এগুলো কিন্তু নিজেরা, আমি যেটা বললাম, এটা that should be your own initiative. Nobody gonna feed you the pill, you're gonna lose weight in 10 days, 20 days. No, it doesn't work that way. So এই জন্য আমি বলবো যে ইজি অপশন হচ্ছে ইন্স্যুরেন্সের মাধ্যমে জানা, যেটা হবে ফ্রি অপশন। আর তাছাড়া নিউ ইয়র্ক সিটি আমি পার্টিকুলার আমি অ্যাওয়ার না কোনো স্পেসিফিক প্রোগ্রাম আছে কিনা, মানে ইন্স্যুরেন্সের হেল্প ছাড়া আমি অতটা অ্যাওয়ার না এই ব্যাপারে। আমি যদি স্ট্যাটিস্টিক্স এর দিকে একটু লক্ষ্য করি, এখানে স্ট্যাটিস্টিক্স এ বলছে যে ইউএসএ তে এভরি ইয়ার ওবেসিটি কস্ট ইন হেলথ কেয়ার সিস্টেম নিয়ারলি 173 বিলিয়ন কারেক্ট, বিলিয়ন 173 বিলিয়ন। এবং একই সাথে এই মানুষগুলো আসলে যেরকম আমি বলছিলাম যে এদেরকে দেখা যায় যে খুব বেশি ডিপ্রেশনে ভুগে। আমার সত্যি কথা যে আমি আসলে এরকম একটা পেশেন্ট গ্রুপ নিয়ে কাজ করি, আমি দেখি এদের মানে ডিপ্রেশন এই লেভেলের, ল্যাক অফ মোটিভেশন এই লেভেলের যে পেশেন্টকে রিপিটেডলি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে 4 বার 5 বার ফলো আপের জন্য, পেশেন্ট রেসপন্স করছে না, এভরি টাইম সে রিস্কেডিউল করছে এবং অনেক পেশেন্টই বলে যে আমি ভালো আছি, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, তারা কেন কথাই বলতে চায় না, এটাও আমার কাছে আসলে একটা বিস্ময় যে তাদের মোটিভেশনটা এতই কম যে সে গিভ আপ করে দিয়েছে আসলে, তার উপরে সে মেনে নিয়েছে যে এটাই তার জন্য একটা, এটাই তার নর্মাল হেলথি স্ট্যাটাস আর কি। তো আসলে প্রিভেনশনের জন্য অনেক কিছুই তো বলা হয়, কিন্তু আপনি যদি পার্সোনালি আপনি কোন জিনিসগুলো খুব বেশি ইফেক্টিভ অবজার্ভ করেছেন প্রিভেনশনের ক্ষেত্রে, যে কোন অ্যাডভাইস গুলো পেশেন্টরা অ্যাক্টিভলি ফলো করে এবং খুব অল্প সময়ের ভিতরে তারা ভালো রেজাল্ট পাচ্ছে, এবং আপনার পার্সোনাল অ্যাডভাইস গুলো আপনি শেয়ার করতে পারেন। যেমন প্রিভেনশন, দোজ হু আর অলরেডি ওবিস অর মরবিডলি ওবিস যারা অলরেডি আছেন, তাদের আমি বুঝি এটা প্রিভেনশনের মেইন জিনিস দুইটা। আমি এট দ্য বিগিনিং অফ দ্য ডিসকাশন যেটা বলেছি যে আপনার healthy lifestyle 30-40 minutes daily activities, or sometimes some strenuous যদি এক্সারসাইজ করে বা ইভেন হোল ফ্যামিলি মিলে আজকাল যেসব মানে তো অপরচুনিটি অনেক কিছুই আছে। ইভেন সিম্পলি আমি যেটা বারবার বলতেছিলাম যে আমাদের কম্পিউটার, টিভি, ফোন, লট অফ এক্সারসাইজ অ্যাক্টিভিটিস অ্যাভেলেবল ইউটিউবে। আপনি মানে যেমন অনেক সময় আমি দেখেছি অনেক বাচ্চারা একত্রে মিলে মানে যে টিভির সামনে তারা জুম্বা করতেছে জাস্ট লেট দেম এনগেজ ইন দোজ কাইন্ড অফ অ্যাক্টিভিটিস এট হোম। ইভেন যদি বাইরে যাওয়ার অপশন নেই, আপনার অ্যাপার্টমেন্ট ছোট বা আমি ওয়েদার খারাপ, যেমন উইন্টারে আমরা বাসায় স্টাক হয়ে যায় ফুল উইন্টার, কিন্তু তারপর যদি ইচ্ছা থাকে, মানে নিজের ইচ্ছাটা কিন্তু বিশাল একটা ফ্যাক্টর। কারণ এই জন্য রেগুলার অ্যাক্টিভিটি আর হেলথি ইটিং হ্যাবিট, দিস আর দ্য টু কি ফ্যাক্টরস। মানে যে ফুল টাইম আমি যেমন অফিসেও আমি ডেস্কে বসে কাজ করতেছি 8 to 10 hours, নো মুভমেন্ট,
So just make sure you're not eating anything which is unhealthy. যে আমি অফিসে ঢোকার সময় বিগ লার্জ একটা কফি নিয়ে ঢুকলাম which is too thick. আমি লাঞ্চের সময় আমি ফ্রাইজ খেলাম, মানে ফাস্ট ফুড খেলাম, ঠিক না, ফ্রাইড চিকেন খেলাম, দ্যাট শুড নট বি দ্য অপশন না। তো যখনই এগুলো কম্বাইন হবে, মানে সেডেন্টারি লাইফস্টাইল, আনহেলথি ইটিং হ্যাবিট, এগুলো কম্বাইন হওয়ার পরে কিন্তু আপনি ওই প্রিভেনশনের জায়গাটা আপনি নষ্ট করে ফেলতেছেন ওই জায়গায়। So starting from your breakfast, your lunch and dinner, make sure each meal you're picking the healthy diet. Okay, you can misbehave once a month, twice a month, সেটা আলাদা জিনিস। কিন্তু আপনি যদি বিশেষ করে আমি যেটা আগে যেটা বলেছি যে বিশেষ করে সুগার ড্রিঙ্কস গুলা, it can be soda, it can be your juice, try to stay away from those things. Also the different type of calorie rich diet, যেমন বাচ্চারা বেশ পছন্দ করে কি chocolate chip cookies, that's the most common thing. Chocolate chip cookies or the fast food, fries and stuff like this, stay away from those things. And daily activity, that's another key things. আপনি যেটা প্রিভেনশনের কথা বললেন, these are the two key things. Healthy eating habit, daily activities, these are the two key things. মানে প্রিভেনশনের জন্য। কিন্তু যখনই someone is already obese, আপনি আগে যেটা বলেছেন যে হ্যাঁ তাদের সেলফ এস্টিম লিটারালি জিরো। কারণ আমার জানা মতো আমার এক নেইবারের একটা আছে, মানে একটা পেশেন্ট আছে এদের, সেই ছেলে গ্রাজুয়েশন করছে, বাট if you look at him, he doesn't have any form of self motivation, self esteem, nothing. So আমি যদি জিজ্ঞেস করি what are you doing? No, I didn't get any job yet. I mean, so, and simply if you talk to that person, you're not going to hire him. Very simple. কারণ হচ্ছে কি, কারণ I will need somebody who is very active, has some motivation, ঠিক না, but কিন্তু এই জন্য পেশেন্ট যখন তারা ওবেসিটির মধ্যে যে যায়, যখন তারা যখন সেলফ এস্টিম লুজ করে, ব্যাক পেইন, দিস প্রবলেম, দ্যাট প্রবলেম, হেলথ প্রবলেম, ইভেন হি হ্যাজ urinary incontinence at the age of mid-20s, which is not normal. Urinary incontinence is very common in obese people. Common sense. You have obesity, fat in the belly, it will press on your bladder, so you'll have incontinence. So এইসব জিনিস কিন্তু মানে আমি বলবো প্রিভেনশন ইজ দ্য কি। একবার যদি ওবিস হয়ে যায়, তারপর যে সলিউশন নেই তা না। আমি অনেক পেশেন্টকে আমি কিন্তু মানে লিটারালি আমি গ্যাস্ট্রিক বাইপাস করার জন্য সাজেস্ট করি, যে কারণ পেশেন্ট কামিং টু সি ইউ ফর 1 year, 2 years, 3 years, মাই নি হার্টস, আমার ব্যাক হার্টস, আমার এই প্রবলেম, এই ডায়াবেটিস আনকন্ট্রোল, তাদের বলে যে ওকে তুমি গ্যাস্ট্রিক বাইপাস করাও, লুজ ওয়েট, try to fix those problems first. At least after that it's still on you, ঠিক না, যে মানে আপনি একজন পেশেন্ট গ্যাস্ট্রিক বাইপাস করালো, 70-80 পাউন্ড ওয়েট লুজ করলো, কিন্তু বাট সেম পেশেন্ট, কিন্তু কিছু পেশেন্ট দেখা যাচ্ছে তারা আবার 5 বছর 6 বছর gaining the same weight back again. But again, it ম্যাক্সিমাম নিজের উপর ডিপেন্ড করে। একদমই তাই। আসলে ওবেসিটি একটি সিচুয়েশন যেটা এত অসুখের কারণ, বলা যায় প্রায় সব সিস্টেমকে এফেক্ট করে, এবং যেকোনো সিচুয়েশনই আসলে একটা কিন্তু বেটার দিকে টার্ন করতে পারে যদি আমরা ওবেসিটিকে কন্ট্রোল করে ফেলতে পারি। এবং মানুষ যখন আমি দেখেছি যখন হেলদি থাকে, ন্যাচারালি সে খুব মোটিভেটেড থাকে, সে হ্যাপি মুডে থাকে। আমার মনে হয় এটা তার কনফিডেন্স লেভেলকে আসলে ভীষণভাবে এফেক্ট করে। কনফিডেন্সের একটা ডিরেক্ট কানেকশন আছে মানুষের ওয়েট, অ্যাপিয়ারেন্স এগুলোর সাথে। সেখানে ওবেসিটি আসলেই একটা অনেক মেজর রোল প্লে করে। তো আপনি অনেকগুলো হেলথ রিলেটেড ইস্যু নিয়ে কথা বলছিলেন। সেখানে আপনি বলছিলেন যে ব্যাক পেইন এবং নি পেইন, আসলে এই যে ওভারওয়েট, এটা অস্টিওআর্থ্রাইটিস এর ক্ষেত্রে আসলে অনেক বেশি একটা ইমপ্যাক্ট ফেলে, এটাকে অনেক বেশি এনহ্যান্স করে দেয় সিচুয়েশনটাকে। তো আমি দেখেছি যে এই ব্যাক পেইন এবং নি পেইন আসলে একটা ইস্যু যেটা পেশেন্টকে অনেক ক্ষেত্রেই মানে পেশেন্টের মোবিলিটিকে অনেক বেশি এফেক্ট করে। এবং অনেক সময় পেশেন্ট আমি দেখেছি যে তাদের ফল রিস্ক অনেক বেড়ে যায়, এবং অনেক পেশেন্ট মানে পড়ে গেলে পরে সেখান থেকে দেখা যাচ্ছে যে বিশেষভাবে যারা একটু এলডারলি পেশেন্ট, তাদের যদি পড়ে যাচ্ছে, পরবর্তীতে হয়তোবা ফ্র্যাকচার হচ্ছে বা পার্মানেন্ট একটা ইমপ্যাক্ট হয়ে যাচ্ছে, এবং লাইফটা কিন্তু পার্মানেন্টলি চেঞ্জ হয়ে যায়। তো আমি একটু এই বিষয়টা একটু হাইলাইট করতে বলবো যে এই যে একটা ফল রিস্ক থেকে যায় ওবেসিটি রিলেটেড ইস্যুতে, ওবিস পেশেন্টদের ক্ষেত্রে আমি অনেক সময় দেখেছি যে তাদেরকে রিপিটেডলি আমরা সাজেস্ট করছি যে আপনি কোনো একটা সাপোর্ট সিস্টেম ইউজ করেন, আইদার ওয়াকার অথবা কেইন অথবা যেটা তার সিচুয়েশনের সাথে যায়।
তো অনেক পেশেন্টই এটাকে খুব পার্সোনালি নেয়। তারা তাদের ইগো হার্ট হয়। বলে যে, "ডক্টর আই এম ফাইন। আই ডোন্ট নিড ইট।" তো এই বিষয়টা আপনি কি এক্সপেরিয়েন্স করেন কিনা? এবং আপনি পেশেন্টদের সাথে এটা কিভাবে ডিল করেন? এবং এই বিষয়ে যদি আপনি একটু আপনার ওপিনিয়ন এবং সাজেশন করে বলেন। Yeah, most of the time যেমন যার পেশেন্ট those who are at fall risk যাদের obesity আছে, তাদের arthritis of the knee আছে, back pain আছে, তারা definitely তাদের fall risk অনেক higher than the normal population. এইসব পেশেন্ট আমি ইউজুয়ালি আপনি যেটা বললেন যেমন any form of supportive instruments যেটা অনেকে কেন ইউজ করার জন্য বা ওয়াকার ইউজ করার জন্য বেশ হেজিটেন্ট। এরা বলো I'm not that old. That's a common একদম তাই। always, but I'm not that old. I feel old. ইগো হার্ট হয় আমি দেখেছি। Correct. আচ্ছা, আপনি আমাকে কেন ইউজ করতে বল, আমি তো অত বয়স্ক না বা I'm not that old. But always keep in mind, majority of the time, এইসব পেশেন্ট যখন ফল করে, বিশেষ করে তাদের যদি যে কমন ফ্র্যাকচার যদি দেখি ফিমার ফ্র্যাকচার, নেক অফ দ্য ফিমার ফ্র্যাকচার, ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার, যখন এগুলো হবে তখন কিন্তু তাদের লিমিটেশন আরো বেড়ে যাবে। লিটারালি আই এম টকিং অ্যাবাউট that same patient is either bedridden or completely wheelchair bound. So these are the two things, that's their ultimate fate. That then starts all the other complications, DVTs, blood clot, pulmonary embolism. So এখন একটা লোক যখনই ওবিস অলরেডি হয়ে গিয়েছে, সে তার অলরেডি মাল্টিপল মেডিকেল প্রবলেম আছে, এখন now we're talking about fall risk. So list keeps going up and up. সো আমি বলবো যাদের অলরেডি ওবেসিটি আছে, আর্থ্রাইটিস আছে, ব্যাক পেন আছে, আপনার হেজিটেট করার কোনো কারণ নেই যে আমি বাসায় একটা হাঁটার সময় একটা ওয়াকার ইউজ করলাম, বাইরে হাঁটার সময় একটা মানে 4 কোয়াড যে কেইন গুলো আছে ওগুলো খুবই মানে বেশ ভালো স্ট্রং প্লাস মোটামুটি এগুলো রিলায়েবল ইন দ্য সেন্স অফ মানে ওগুলো স্লিপ করে না কিছু, আমি হাঁটার পর ওই যে মোটামুটি স্টেবল, পেশেন্ট ইজিলি দে ক্যান ইউজ ইট। মানে সেজন্য আমি আরেকটা জিনিস আমি মেনশন করতে ভুলে গেছি যে আমেরিকা, আমি এই জিনিসটা জানতাম না যে up to 2016 almost 500,000 death per year which is related to the obesity. So that's a big number. মানে বাংলাদেশে ওই অ্যাঙ্গেল চিন্তা করলে যে 5 লাখ লোক প্রতি বছর মারা যায় ওবেসিটি রিলেটেড কমপ্লিকেশন এই আমেরিকায়। এখন এটা হচ্ছে আরো 10 বছর আগের ডেটা, এখন তো আরো 10 বছর পার হয়ে গেছে, ওবেসিটি বেড়ে গিয়েছে। কারণ ওবেসিটি আগে ছিল আবার 33-35% like this, because most recent data more than 40% people are obese. So এই জন্য আমি বলবো at least as a family, কারণ as a family সবার উচিত যে মানে ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হেলথি ইটিং হ্যাবিট, দিজ আর দ্য 2 কি ফ্যাক্টরস, মানে যাতে আপনি যদি এগুলো যদি প্রিভেন্ট করতে পারেন। কারণ যদি ওবেসিটি রিলেটেড কমপ্লিকেশন একবার শুরু হয়ে গেলে কিন্তু তখন পেশেন্ট নিজেই তার সেলফ এস্টিম হারাবে, আপনি ডিপ্রেশন বলেন, অন্যান্য আদার হেলথ কন্ডিশন বলেন, ডে বাই ডে এগুলা মানে বাড়তেই থাকবে। এই জন্য উচিত প্রিভেনশন শুড বি দ্য কি। একদমই তাই। এবং আমি সর্বশেষ আরেকটা পয়েন্ট আমি জাস্ট এড করতে চাচ্ছি। আমি আমাদের বাঙালি কমিউনিটিতে এটা দেখেছি যে পেশেন্টের ফ্যাটি লিভার হয়েছে এবং obviously আমাদের বেশিরভাগ পেশেন্টই আসলে নন অ্যালকোহলিক। তো পেশেন্ট খুব কনফিডেন্টলি বলছেন এটা হতেই পারে না। আমি কোনদিনও অ্যালকোহল টাচ করিনি। কিন্তু ওবেসিটি যে আসলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের ক্ষেত্রে কত বড় একটা রোল প্লে করে এটা আসলে আমাদের অনেক পেশেন্টই কিন্তু একদমই জানেন না। তো আমার মনে হয় যে ওবেসিটি আসলে একটি খুবই থ্রেটেনিং সিচুয়েশন যেকোনো মানুষের জীবনে। এবং আমরা একটু সচেতন হলেই কিন্তু আসলে এরকম একটি ভয়াবহ সিচুয়েশনকে আমরা কমপ্লিটলি প্রিভেন্ট করতে পারি। এবং এটা খুব দুঃখজনক হলেও সত্য যে আসলে এই যে লাইফস্টাইল, বিশেষভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং ফুড হ্যাবিট, এটা কিন্তু খুব বেশি কমিউনিটি কালচারের সাথে রিলেটেড। এটা একদম ডিরেক্টলি রিলেটেড। সো আমাদের কমিউনিটিতে আমরা দেখেছি যে দুটো ব্যাপারে মানুষের ভিতরে ভীষণ উদাসীনতা আছে। কিন্তু বর্তমান সময় কিন্তু আসলে এই বিশেষভাবে এখনকার জেনারেশন এরা কিন্তু অনেক বেশি একটা চেঞ্জ লাইফস্টাইল নিয়ে আসছে। তারা কিন্তু সচেতন হচ্ছে, তারা ফিজিক্যালি অ্যাক্টিভ হচ্ছে। তো আমি বলব ইন জেনারেল আমাদের সব পেশেন্টরাই যদি আমাদের ইয়াং জেনারেশন দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে আসলে একটা হেলথি লাইফস্টাইল প্র্যাকটিস করবার জন্য পদক্ষেপ গ্রহণ করেন, সেক্ষেত্রে আমরা আসলে অ্যাজ এ কমিউনিটি সবাই একত্রিতভাবে বেনিফিটেড হব। তো আমরা চলে এসেছি আজকে আলোচনার শেষ পর্যায়ে। আপনি বিদায়ের পূর্বে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আমার বলার একটাই যে মানে ওবেসিটির ক্ষেত্রে মেইন জিনিস হচ্ছে প্রিভেনশনটাই আমাদের কাজ করা উচিত আগে, যাতে ইভেন যাদের একটু ওভারওয়েটও আছেন যে বিএমআই to 25 to 30, even
যারা অলরেডি 35 BMI and above still is possible, কারণ আমি দেখেছি যে পেশেন্ট ইচ্ছা করলে ইভেন ওষুধ ছাড়াও, যে আজকাল যে নতুন যে ওষুধ বেরোছে ওয়েট লসের, এগুলো ছাড়াও সম্ভব যে মানে ডেইলি অ্যাক্টিভিটিস বা বেটার ইটিং হ্যাবিটের মাধ্যমে সম্ভব যে ওবেসিটি প্রিভেনশন করা। আর জাস্ট নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার যেটা বললেন, দ্যাটস ভেরি কমন ইন বাংলাদেশি কমিউনিটি। কারণ তাদের, আমি যেটা বললাম, তারা অতটা ওবিস না বা কিছু, লোকটা মোটামুটি হয়তো স্কিনি আছে ইয়ে আছে, বাট কিন্তু তার ফ্যাটি লিভার আছে। দ্যাটস দ্য মেইন রিজন। সেন্ট্রাল ওবেসিটি ইজ দ্য মেইন থিং ফর দ্যাট। আমি বলবো প্রিভেনশন ইজ দ্য কি। সো আপনারা সবাই একটু যদি ডেইলি অ্যাক্টিভিটিস করেন আর হেলথি ফুড স্টাইল মেনটেন করেন, সম্ভব প্রিভেন্ট করা। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর হুসাইন। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি সময় স্বল্প পরিসরে আপনাদের সাথে ওবেসিটি রিলেটেড ইম্পর্টেন্ট হেলথ ইস্যু এবং প্রিভেনশন সিচুয়েশন গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে। আশা করি ইনফরমেশন গুলো কিছুটা হলেও আপনাদেরকে হেল্প করবে। আমরা যদি একটু সতর্ক হই, নিয়মিত হেলদি খাবার এবং ডায়েট মেনটেন করি এবং একই সাথে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়মিত করি, তাহলে কিন্তু আসলে অনেক কমপ্লিকেশনই আমরা নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে পারি। সকলে সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমাদের সাথে আলোচনায় সংযুক্ত ছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সাখাত হোসেন মঞ্জু। ডক্টর হোসেন, টিভেন 24 এর পক্ষ থেকে আপনার প্রতি রইল বিশেষ কৃতজ্ঞতা। আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ দর্শকদেরকেও। হোপফুলি দিস ইনফরমেশন উইল হেল্প দেম। সুপ্রিয় দর্শক, সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।